সীতারাম রাজগড় গ্রামে থাকে। রাজগড় গ্রামের রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর গ্রামের বিকাশ হওয়া শুরু হয়ে যায়। আর কেমন আছো সীতারাম? সবাই তো শহরে কাজ খুঁজতে যাচ্ছে, তুমি কি যাবে না নাকি? আরে না না, আমি আমার গ্রামে থেকেই কিছু কাজ করে নেব। কিন্তু তুমি কি করবে? ভাবছি একটা বড় বাড়ি বানাবো, আর সেখানে ভাড়া দিয়ে নিজের খরচাটা চালিয়ে নেব। কিন্তু তোমার কাছে ঘর বানানোর জন্য এত টাকা কোত্থেকে আসবে? আরে ঘাসের ঘর বানাবো তো। হ্যাঁ, সেটা কিন্তু হতে পারে। ঘাসের তো আমাদের গ্রামে কোনো অভাব নেই। দেখো, একটা মহলের মতন বাড়ি বানাবো আমি। সীতারাম জঙ্গলে চলে যায় আর ওখান থেকে অনেকগুলো শুকনো ঘাস নিয়ে ফেরত আসে, আর ওই ঘাসগুলোকে নিয়ে ঘর বানাতে শুরু করে। অনেক দিন পর্যন্ত দিন রাত পরিশ্রম করার পর সীতারামের ঘাসের ঘর তৈরি হয়ে যায়। অনেক দিন পর্যন্ত খোঁজার পর সীতারাম একজন ভাড়াদার খুঁজে পায়। আমার দুটো ঘর লাগবে, আমার পরিবারের সাথে আপনার গ্রামে আপনার স্কুলে পড়াতে এসেছি যে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন গুরুদেব, এত বড় বাড়ি তো আমি আপনাদের জন্যই বানিয়েছি। আসুন আসুন। সীতারাম ভাড়াদারকে ঘর দেখায়। ভাড়াদারের ঘরটা পছন্দ হয়। কিছুদিন কেটে যাওয়ার পর, আরে সীতারাম বাবু, আপনার বাড়িতে তো অনেক ইঁদুর রয়েছে, রাত্রে ভালো করে ঘুমোতে দেয় না যে। আরে আপনি ক্ষমা করবেন গুরুদেব, আমি আজকেই ইঁদুর মারার ওষুধ নিয়ে এসে সমস্ত ইঁদুর তাড়িয়ে দেব, কথা দিলাম। সীতারাম দোকানে গিয়ে চুহাদানি কিনে নেয় আর চুহাদানির সাহায্যে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কিছুদিন পর্যন্ত ভাড়াদারের কোনো প্রবলেম হয় না, কিন্তু যেইমাত্র বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির জল সীতারামের ঘাসের ঘরের ভেতরে ঢুকে যায়, যার কারণে নালিশ নিয়ে ভাড়াদার আবার সীতারামের কাছে চলে আসে। সীতারাম বাবু, এখন একটা আলাদা সমস্যা দেখা দিয়েছে। কি হয়েছে গুরুদেব? আপনি নিচেই গিয়ে দেখবেন, চলুন। ভাড়াদার সীতারামকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে ছাদ থেকে বৃষ্টির জল টপটপ পড়ছিল। এই দেখুন, সামান্য জল হলো, তারই মধ্যে জল পড়ছে ওপর থেকে। এখন আপনিই বলুন তো, বর্ষাকালে এখানে আমরা কি করে থাকবো? বন্যা হবে যে। আরে ক্ষমা করে দেবেন গুরুদেব, আমি এর একটা কিছু ব্যবস্থা করছি। সীতারাম বাজার থেকে একটা বড় ত্রিপাল আর তারপত্রি কিনে আনে, যেটা নিজের বাড়ির ওপরে রেখে দেয়। এই নিন গুরুদেব, আর জল পড়বে না আপনার ঘরে, কথা দিলুম। আস্তে আস্তে বৃষ্টির মরশুম শুরু হয়ে যায় আর খুব জোরে বৃষ্টি হতে শুরু হয়ে যায়, যার কারণে সীতারামের ছাদের ত্রিপাল আর তারপত্রি দুটোই ফেটে যায়, আর বৃষ্টির জল একসাথে বাড়িতে ঢুকে পড়ে। ভাড়াদার রাগের চোটে সীতারামের কাছে যায়। দেখুন সীতারাম বাবু, আর আমরা পারছি না সহ্য করতে, ঘরের সমস্ত আনাজ ভিজে গেছে। এখন আপনার এই ঘাসের ঘরে কি করে কেউ থাকতে পারে বলুন তো? ক্ষমা করবেন গুরুদেব, আগে এরকম হবে না। আরে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, কিছু একটা ব্যবস্থা করুন। যদি 1 ঘন্টার মধ্যে ঘর ঠিক না করুন, তাহলে আপনার ঘর ছেড়ে আমি এক্ষুনি চলে যাব, কথা দিলাম। আরে না 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 না, এমন কিছু হবে না, আপনি আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি কিছু ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। সীতারাম খুব চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে শুরু করে দেয় যে তক্ষুনি ওকে চিন্তিত দেখে ওর বন্ধু দিবাকর তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, ওই বৃষ্টি হওয়ার কারণে বাড়ির ভেতরে জল ঢুকে পড়েছে, আর ভাড়াটেরা বাড়ি ছেড়ে দেবে কথা বলছে। দেখো দেখো, ঘাসের ঘরে তো একটু জল ঢুকবেই, তাই না? ঠিক কি না? আরে বুঝতেই পারছি না আমি কি করব। আরে কিছু পরিপাটি করে প্লাস্টিকের জিনিস লাগিয়ে চেষ্টা করে দেখো। আরে সেসব করে দেখে নিয়েছি, কিন্তু কোনো লাভই হলো না গো। আরে ঠিক আছে, যদি তোমার সমস্যার কোনো সমাধান পাওয়া যায় তাহলে আমি তোমাকে অবশ্যই জানাবো। দিবাকর এইটুকু বলে ওখান থেকে চলে যায়, আর সীতারাম আবার চিন্তায় ডুবে পড়ে যে ও কিভাবে নিজের বাড়িকে বৃষ্টি থেকে বাঁচিয়ে নেবে। কিছুদিন কেটে যায়, কিন্তু সীতারাম কিচ্ছু করতে পারল না, আর বৃষ্টির জল বাড়ির ভেতরে ঢোকার কারণে এখন ভাড়াদার ঘর খালি করে দেয়। গুরুদেব, আরো কয়েকটা দিন থাকুন না। দেখুন সীতারাম বাবু, আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, আর এখন 10 দিন পার হয়ে গেছে। আপনি নিজেই দেখুন না, বাড়ির ভেতরে পুরো পুকুর হয়ে গেছে, আর এই পুকুরে আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে কি করে থাকবো? হে ভগবান, এত কষ্ট করে একজন ভাড়াটে পেয়েছিলাম, এখন অন্য ভাড়াটে কোত্থেকে পাবো আমি?
আর যদি এই ভাড়াতে পেয়েও যাই তাহলে এই ভাঙা ছাদের আমি কি করব? সীতারাম খুব দুঃখী আর নিরাশ হয়ে পড়ে যে তক্ষুনি ওর কাছে দিবাকর চলে আসে। দেখো বন্ধু, তোমার সমস্যার আমি একটা সমাধান পেয়ে গেছি। কি সেটা? এক্ষুনি বলো আমায়। দিবাকর সীতারামকে একটা বই দেয়। আরে বইটা নিয়ে আমি আবার কি করব? আরে যখন রামজি আর সীতামা বনবাসে গিয়েছিলেন তখন ওরা জঙ্গলে একটা জাদু ঘাস দিয়ে ঘর বানিয়েছিলেন, বুঝেছো? আর সেই ঘরই ওনাদেরকে শীতকাল গরমকাল থেকে বাঁচিয়েছিল। আরও অনেক চমৎকারী জাদু রয়েছে ওই ঘাসের মধ্যে। এই বইটা খুলে ভালো করে দেখে নাও, তুমি সবকিছু বুঝতে পারবে গো। সীতারাম বইটা খুলে ওই জাদুই ঘাসের চারাগুলোকে দেখে আর খুশি হয়ে যায়। ও বইটা নিয়ে জঙ্গলে চলে যায় আর জাদুই ঘাস খুঁজতে শুরু করে। যে তক্ষুনি সীতারামের পেছনে একটা সিংহ চলে আসে। সীতারাম সিংহ থেকে নিজেকে বাঁচানোর জন্য খুব দ্রুত দৌড়ায় আর গিয়ে একটা বড় গভীর গর্তে পড়ে যায়। সীতারাম যখন গর্তে একটু এগিয়ে যায় তখনও দেখতে পায় যে সামনেই কিছু একটা চমকাচ্ছে। সীতারাম বুঝতে পেরে যায় যে এটাই হলো সেই জাদুই ঘাস। যখন সে তার কাছে পৌঁছায় তখন ও ওখানে একটা বাঁদরকে দেখতে পায়। তোমার কি চাই সীতারাম? আমার এই জাদুর ঘাসগুলো লাগবে। এর জন্য তোমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর সঠিক হয় তাহলে তুমি এই জাদু ঘাস অবশ্যই পাবে। হে বানর রূপে রূপ ধারণকারী হনুমানজি, আপনি প্রশ্নটা করুন। রাজা রাম কত বছরের জন্য বনবাসে গেছিলেন? 14 বছরের জন্য। রাজা রামের সব থেকে বড় শত্রু কে ছিলেন? এই লঙ্কাপতি রাবণ। শেষ প্রশ্ন এবার, ভগবান শ্রীরামকে মহাপুরুষ কেন বলা হয়? কারণ একজন রাজা হওয়া সত্ত্বেও নিজের বাবার কথা রাখার জন্য উনি রাজপাট সবকিছু ছেড়ে দিয়ে বনবাসে যাওয়ার জন্য রাজি হয়েছিলেন। তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। তুমি যত চাও জাদু ঘাস এখান থেকে নিয়ে যেতে পারো। জয় হোক সীতা মায়ের, জয় হোক শ্রীরামচন্দ্রের। হে ঈশ্বর, এই গরিবের ওপর সবসময় দয়া করো। জয় হোক প্রভুর, আপনি আপনার চমৎকার দেখিয়ে দিয়েছেন। জয় হোক সীতা মায়ের, জয় হোক রামচন্দ্রের। সীতারাম জাদুই ঘাস অনেক পরিমাণে নিয়ে নিজের বাড়ি চলে আসে। সীতারাম ওই জাদুই ঘাস দিয়ে নিজের বাড়ির ছাদ বানাতে শুরু করে। যেই মাত্র সীতারাম ওই জাদুই ঘাস দিয়ে নিজের বাড়ির ছাদ বানিয়ে নেয় তখন তার পুরো ঘর জাদুই ঘাসের মহলে তৈরি হয়ে যায়। আরে বাহ সীতারাম, এ তো চমৎকার হয়ে গেল গো। এই সব কিছু প্রভু রামচন্দ্রের দয়ায় হয়েছে। আর তোমার ওই বইয়ের যে ব্যাপারগুলো রয়েছে না, সেটা একবারে অবাক করে দিল। অসংখ্য ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে ভাই? আরে যদি বিপদে একজন বন্ধু আর একজন বন্ধুর পাশে নাই থাকে তাহলে বন্ধু আর কি হলো বলো? এসো, তোমাকে ভেতর থেকে একটা জাদুর ঘাসের মহল দেখাই আমি। চ চ চ। সীতারাম দিবাকরকে নিজের জাদুই মহল দেখানোর জন্য নিয়ে যায়। যখন এই কথাটা ভাড়াদার জানতে পারে যে সীতারামের ঘাসের ঝোপড়া একটা জাদুই ঘাসের মহল হয়ে গেছে, তখন ও নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে সীতারামের কাছে আবার চলে আসে। আমাকে ক্ষমা করে দিন সীতারাম বাবু, আপনার বাড়ি ছেড়ে আমি চলে গেছিলাম। আর কি যে উল্টোপাল্টা বলেছি কে জানে। আরে কোনো ব্যাপার না গুরুদেব, আমার বাড়ির এমন অবস্থা ছিল তাই বলেছেন। আর এরকম ভাঙা ছাদের তলায় কে থাকতে পারে বলুন তো আমাকে, বলুন বলুন। কিন্তু এখন আমার ঘর একবারে ঠিক হয়ে গেছে। আপনি এখন আপনার পুরো পরিবারকে নিয়ে আবার থাকতে পারেন। ভাড়াদার নিজের সমস্ত জিনিসপত্র আর পরিবারকে নিয়ে সীতারামের এই জাদুই মহলে থাকার জন্য চলে আসে। আস্তে আস্তে সীতারামের এই জাদুই ঘাসের মহলের কথাবার্তা লোকেরা জানতে পেরে যায়। আর কিছু নতুন ভাড়াদার থাকার জন্য জাদুই ঘাসের মহলে চলে আসে। উত্তরাখণ্ডের একটা গ্রামে কমলেশ নিজের স্ত্রী এবং বাচ্চার সঙ্গে থাকত। কমলেশ মজুরির কাজ করত এবং নিজের সংসারের পালন পোষণ করত। তার একটা মেয়ে ছিল ডলি, যে হাই স্কুলের পড়াশোনা করছিল। ডলির বোর্ডস এক্সাম একদম সামনে ছিল, তাই কমলেশ দিন রাত পরিশ্রম করে ডলির স্কুলের ফিস জমা করছিল। কিন্তু ডলির পড়াশোনায় একদম মন ছিল না। সারা দিন ডলি মোবাইলে গেমস খেলতো বা নিজের বন্ধু বান্ধবীদের সাথে অনলাইন কথা বলতো। সারা দিন ও মোবাইলেই লেগে থাকতো। 1 মাস ধরে যেন ও বইকে হাতই লাগায়নি।
সারা দিন মোবাইল নিয়ে থাকো, একটা সময় তো পড়াশোনা করো। তোমার মা এবং আমি সারা দিন পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছি, আর তুমি সারা দিন এই মোবাইল নিয়ে পড়ে আছো। রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমার আর তোমার এই মোবাইলের যে কি অবস্থা। ওফো বাবা, তুমিও না সকাল সকাল শুরু হয়ে যাও। তোমার কাজের জন্য লেট হচ্ছে না নাকি? ডলি আর কমলেশের মধ্যে তর্কাতর্কি শুরু হলো। আর তক্ষুনি ওনাদের বাড়িতে ওনাদের ল্যান্ডলর্ড মানে বাড়ির মালিক চলে আসেন। আরে ভাই, কেমন আছো কমলেশ? তুমি তো 3 মাসের ভাড়া দাওনি, কবে নাগাদ দেবে তুমি ভাবছো? এই মাসের শেষ পর্যন্ত মোট 3 মাসের ভাড়া, আরো 15,000 ডিপোজিট এনে দিয়ে দাও, না হলে ঘরটাকে খালি করে দিও। আমি কিন্তু বলে দিলাম। আগে হুজুর, আমি এত টাকা কোত্থেকে আনবো? আমি আপনাকে 3 মাসের ভাড়া নিশ্চয়ই দিয়ে দেবো, কিন্তু 15,000 ডিপোজিট কোথা থেকে আনবো আমি? এসব কিছু আমি জানি না। তোমার থেকে অনেক ভালো ভাড়াতে আমি পেয়ে গেছি, যে ভাড়া আর ডিপোজিট দুটোই বেশি দেবে। এইটুকু বলে বাড়ির মালিক ওখান থেকে চলে যান। কমলেশ আর তার পরিবার নিরাশ হয়ে ভাবতে শুরু করে, এখন কি করব আমরা ডলির বাবা? আমাদের কাছে তো আর কোনো রাস্তাও নেই, আর কোনো আত্মীয় স্বজনও নেই যাদের কাছে সহায়তা চাইবো। আরে আমি কিছুই বুঝতে পারছি না গো ভাগ্যবান, শুধু চোখে অন্ধকার দেখছি। এইটুকু বলে কমলেশ তার মজুরি করার জন্য চলে যায়। কমলেশ যখন মজুরির জায়গায় পৌঁছয় তখন ও দেখে যে অন্য সহকর্মীরা কাজ ছেড়ে জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। আরে জানি না ভাই, সকাল সকাল কার মুখ দেখেছিলাম, খুব খারাপ দিন যাচ্ছে। আরে কি হয়েছে ভাই? এই সব মজুরিরা কোথায় যাচ্ছে? আরে কোথায় যাবে? আর যে যার ঘরে ফিরে যাচ্ছে। এই ঠিকাদার সবাইকে কাজ থেকে বার করে দিয়েছে। ওই লোকটার কথা শুনে কমলেশ দৌড়ে ঠিকাদারের কাছে পৌঁছায়। আরে ঠিকাদার মশাই, আমরা এই শ্রমিক লোকেরা কোথায় যাব এবার? ঘরে বাচ্চা পরিবার সব আছে। আরে তো আমি কি করতে পারি? আমি কি জেনে বুঝে কাজ বন্ধ করেছি? যার জমি তার ভালো ব্যবসা না হওয়ার জন্য সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে। ঠিকাদার মশাই, আপনার কাছে অন্য কোনো কাজ আছে? দয়া করে একটু বলবেন, নাহলে আমার পরিবার রাস্তায় বসে পড়বে। আরে এখানে তো কিছু নেই, তোমাকে বাইরে গিয়ে কাজ খুঁজতে হবে। আমাকে ক্ষমা করে দিও। কমলেশ ঠিকাদারের কথা শুনে ওখান থেকে চলে যায়, আর ও রাস্তাতেই একটা মন্দিরে বসে ভাবতে শুরু করে, হে ভগবান, নিজের বাচ্চা এবং পরিবারকে আমি কিভাবে সামলাবো? আমি আপনার সাহায্য চাই। আমাকে কোনো একটা রাস্তা তো দেখান, আমাকে মার্গদর্শন দেখান। সেই সময় একটা লোক মন্দিরের দিকে অস্থির অবস্থায় দৌড়তে দৌড়তে আসে আর এসে মন্দিরের পেছনে লুকিয়ে পড়ে। ওই লোকটার পেছনে অন্য আরো কয়েকজন দৌড়চ্ছিল। আরে কোথায় লুকিয়ে পড়লে? বাইরে আয়। আচ্ছা তোকে তো দেখাচ্ছি, চলো। ওকে অন্য দিকটায় গিয়ে দেখি। ওই গাছটার আগে পালাতে দেখেছি আমি ওকে। কমলেশ ওই লোকটাকে লুকোতে দেখে ওর কাছে কথা বলার জন্য চলে যায়। কি হয়েছে ভাই? কি চুরি করে পালিয়েছো যে লোক তোমার পিছনে আসছে? আমি কোনো চোর নই। আমার একটা প্লাস্টিক বানানোর ফ্যাক্টরি আছে, সরকার সেটাকে বন্ধ করে দিয়েছে। সেই জন্য লোক আমাকে মারার জন্য পিছনে পড়ে গেছে। ওদের বক্তব্য আমরা প্লাস্টিকটাকে ব্যবহার করে পরিবেশ দূষণ করছি। এই পরিবেশটাকে তো তুমি দূষণ করেছই। যাও, এই পরিবেশকে তো তুমি দূষিত করেছো অবশ্যই। এইটুকু বলে কমলেশ ওখান থেকে চলে যায়, কিন্তু তক্ষুনি কৈলাশ ওকে আওয়াজ দেয় আর বলে, শোনো ভাই, 1 মিনিট দাঁড়াও। তুমি কি আমাকে কিছুদিনের জন্য তোমার বাড়িতে রাখতে পারো? যখনই পরিবেশ শান্ত হয়ে যাবে পুনরায় আমার বাড়ি এবং আমার ব্যবসা শুরু করে দেব। আরে ভাই, আমার নিজেরই পরিবার রাখার জন্য ঘরের কোনো ঠিকানা নেই, তুমি উপর থেকে আমার ওপর চাপ সৃষ্টি করছো। কমলেশ ওখান থেকে চলে যায় আর নিজের বাড়িতে গিয়ে সমস্ত কথা নিজের স্ত্রী এবং মেয়েকে বলে। এখন আমরা কি করব? ডলির বোর্ডস এক্সাম সামনেই। আমাদের বাড়ির দারিদ্রতার কারণে আমাদের মেয়ে ফেল না হয়ে যায়। ডলি ওই সময় নিজের মোবাইলে গেমস খেলছিল, আর সমস্ত কথা শোনার পর ডলি বলে, বাবা, আমরা প্লাস্টিকের বাড়ি বানিয়ে ওখানেই থাকি না কেন? প্লাস্টিকের ঘর কিভাবে? প্লাস্টিক থেকে তো আমাদের পরিবেশ ঠিক থাকে না। আজকে আমার সঙ্গে একটা লোকের সাক্ষাৎ হয়েছিল যার পেছনে লোকজন লেগে গেছে। ওর প্লাস্টিকের ফ্যাক্টরি ছিল। তুমি কি ওই লোকটাকে জানো?
আমরা ওনার ফ্যাক্টরি থেকে কিছু প্লাস্টিকের বোতল নিয়ে আমরা নিজেদের বাড়ি বানিয়ে নিই। আমিও শুনেছি প্লাস্টিক কখনো পচে না, আর তাতে আমাদের বাড়ির সমস্যাও দূর হয়ে যাবে, আর ওই লোকটার ফ্যাক্টরিও চালু হয়ে যাবে। আরে তোমাদের সব মাথা ঠিক জায়গায় রয়েছে তো? যা খুশি বলে যাচ্ছ। প্লাস্টিকের বাড়ি কিভাবে তৈরি হয়? সবার কথা শোনার পর কমলেশ সারা রাত প্লাস্টিকের ঘরের ব্যাপারে ভাবতে থাকে, আর সকালে উঠতেই ও কিছু চিপস আর বিস্কিটের প্যাকেট নিয়ে মন্দিরের দিকে চলে যায়। কৈলাস ভাই, তুমি কি আছো না চলে গেছো? আমি তোমার জন্য কিছু ওয়েফার্স আর বিস্কুট নিয়ে এসেছি। মন্দির পৌঁছানোর পর ও দেখল কৈলাস ওখানেই মন্দিরের বাগানের বেঞ্চে শুয়েছিল। কি হয়ে গেছে ভাই? তুমি এখন আসছো? যখন গোটা রাত মশা আমাকে শেষ করে দিয়েছে তখন কোথায় ছিলে? আর এইসব কথা ছাড়ুন এখন। আমার কাছে এমন একটা আইডিয়া রয়েছে, আমাদের দুজনেরই কাজ হয়ে যাবে। কি সেই আইডিয়া, আমাকেও তো একটু বলো। কমলেশ কৈলাসকে সমস্ত কথা বলে। আমার আপনার দোকানের প্লাস্টিকের বোতলের একটু দরকার হতে পারে। তার ভেতরে মাটি ভরে আমরা অনেকগুলো বাড়ি বানাতে পারি। এর থেকে আপনার ব্যবসাও অনেক ভালো হয়ে যাবে, আর আমাদের মতো গরিবদেরও অনেক সাহায্য হবে। এই আইডিয়া তো তোমার খুবই সুন্দর, কিন্তু তোমার কি মনে হয় যে আমরা দুজনে এই কাজটা করতে পারবো? আমাদের তো অন্য লোকেরও সাহায্য লাগবে। তুমি ওসব চিন্তা করো না ভাই। আমার সাথে আরো অনেক মজুর রয়েছে যাদের কাজের দরকার আছে। ওদের যদি আপনি দিন মজুরি দেন, তোরা সব কাজ করে দেবে। কমলেশ গিয়ে সমস্ত সাথী কর্মীদের এই কথাটা বলে দেয়, আর সমস্ত কর্মীরা নিজেদের নিজেদের প্লাস্টিকের বাড়ি বানানোর জন্য তৈরি হয়ে যায়। চলো ভাই সাহেব, আজ থেকে আমরা কোনো নতুন রকম জিনিস করতে চলেছি। পুরো মন দিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা সক্রিয় হতে পারবো। আরে কিন্তু আমরা আমাদের বাড়িটা বানাবো কোথায়? আরে তোমরা সবাই এসবের চিন্তা করো না। আমার ফ্যাক্টরির পাশে অনেক বড় একটা বাঁধা জমি রয়েছে। তোমরা সবাই যে যার বাড়ি ওখানে বানাতে পারো। সমস্ত কর্মীরা প্লাস্টিকের বোতলের মধ্যে মাটি ভরে বোতলের ওপর বোতল রাখা শুরু করে দেয়, আর তাদের বাড়ি বানানোর কাজ শুরু হয়ে যায়। কিছু মাস কেটে যায়, আর এখন কর্মীদের ঘর তৈরি হয়ে গেছিল। কিন্তু ওই সময় হঠাৎ করে একটা বড় বন্যা চলে আসে। আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আমাদের প্লাস্টিকের বাড়ি ডুবেই যাবে। ডলিমা, একটু সামলে থেকো। পুরো গ্রামে জল ভরে গেছে। আমাদের ঘরেও যদি জল ঢুকে যায় তখন? প্লাস্টিকের মজবুত হওয়ার কারণে জল ওদের ঘরে ঢুকতে পারে না। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। আমাদের ঘর বেঁচে গেছে। সমস্ত কর্মীরা আর তাদের পরিবার মিলে খুশি উদযাপন করেন। আর তক্ষুনি ডলি এসে বলে, বাবা, এই দেখো, আমারও রেজাল্ট চলে এসেছে, আর আমি ফার্স্ট হয়েছি জানো। কমলেশ আর তার পরিবার এটা শুনে খুব খুশি হয় আর খুশি উদযাপন করে।